ইরানের যে ট্রেড, ইরানকে যদি তুমি বন্ধ করতে যাও, যেটা আমরা জানতে পারছি যে পাকিস্তান গাদার বন্দর থেকে চাবাহার একটা লিঙ্ক তৈরি করে সেই চাবাহার থেকে ইরানের মধ্যে তারা ট্রেড মুভমেন্ট শুরু করে দিয়েছে। সিমিলারলি এই চাবাহার থেকে এই ট্রেড ইরানের থ্রু দিয়ে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে মুভ হবে। তার মানে একটা ওপেনিং পেয়ে যাচ্ছে ইরান, যেখানে তাদের ট্রেড, তাদের যে ইকোনমিক যে একটা ধস নেমেছিল সেটাকে তারা মেকআপ করে নেবে। কিন্তু যার ফলে এই যে আলোচনাটা স্যার, এই যে মেকআপ করার আলোচনাটাতে আপনি আসছেন, মানে এই যে ক্ষতিপূরণের বিষয়টা, ইরান তো ক্ষতিপূরণ দাবি করেছে আমেরিকার কাছে, ইসরায়েলেরও তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে ইসরায়েল কি করবে? ইসরায়েল কার পক্ষ নেবে যদি সত্যি সত্যি এই যুদ্ধটা হয়, এই তিন শক্তিধর দেশ বনাম আমেরিকা? তাহলে ইসরায়েল কি করবে? ইসরায়েল কার পক্ষ নেবে? ইসরায়েলেরও তো প্রচুর ক্ষতি হয়েছে। দেখো, ক্ষতিপূরণের ব্যাপারটা যেটা আমি তোমাকে বললাম যে জেডি ভান্স বোধহয় এরকম একটা ডাইরেকশন দিয়েছে পাকিস্তান অথরিটিকে যে ইরান যদি পরমাণু অস্ত্রের পরমাণু যে প্রোগ্রেসটা করছে সেটা যদি বন্ধ করে দেয় পার্মানেন্টলি, তাহলে আমেরিকা পুরো হেল্প করবে ওই ইকোনমিক বিল্ড আপ, এই ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু ইসরায়েলের কথা যেটা বললে সেটা ডাউটফুল, কিন্তু ইসরায়েলেরও একটাই কিন্তু উদ্দেশ্য, ইসরায়েলের একটাই উদ্দেশ্য, তারা চায় তাদের কোনো শত্রু দেশ, যেটা ইরান ওয়ান অফ দি বিগেস্ট শত্রু দেশ, সেই দেশের মধ্যে যেন কোনোভাবেই তারা পরমাণু অস্ত্র যেন না তৈরি করতে পারে। পরমাণু ফ্যাক্টরটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর ফর ইসরায়েল। আর ইসরায়েল এও বলছে, দেখো, ইরানের দিক থেকে প্রক্সি তিনটে এইচ, হিজবুল্লাহ, হুতি আর হামাস, এই তিনটে হচ্ছে আর্মি তৈরি হয়েছে অ্যাজ এ প্রক্সি অফ ইরান টু ডিস্টেবিলাইজ ইসরায়েল। ইসরায়েল এখনো, যেহেতু একটা কথাবার্তা হয়েছে আমেরিকাতে গত পরশু, তারা ফিরে এসছে, কিন্তু ফিরে এসে তারা বলছে সাউথ লেবাননে, যেটা অ্যাকচুয়ালি হেজাবুল্লাহর হেডকোয়ার্টার অ্যান্ড হেজাবুল্লাহর পুরো আর্মি সেখানে ডিপ্লয়েড, সেখানে তারা কন্টিনিউয়াসলি হিট করে যাবে। তারা বলছে আমরা তো লেবাননকে মারবো না, আমরা হেজাবুল্লাহকে মারবো, কিন্তু হেজাবুল্লাহ ইজ আওয়ার শত্রু, তারা আমাদের দেশকে ডিস্টেবল করতে চায়, আমাদের দেশের উপরে। ইউ উইল বি সারপ্রাইজ যে সমস্ত মিসাইল হাইফা বন্দরে পড়েছে, ইসরায়েল প্রমাণ পেয়েছে যে সেই মিসাইল গুলো ছাড়া হয়েছিল লেবানন থেকে, হিজাবুল্লাহ থেকে সেই মিসাইল গুলো ছাড়া হয়েছিল, নট ফ্রম ইরান। যার ফলে ইসরায়েল, আমার মনে হয় না যে এই পজিশন কে ক্ষতিপূরণ দেবে, কিন্তু যদি এই নিউক্লিয়ারের ব্যাপারটা রিজলভ হয়ে যায়, তাহলে ইসরায়েল হয়তো ইরানের ওপর থেকে তাদের সমস্ত স্ট্রাইক যারা করছিল সেটার মধ্যে বন্ধ করে দেবে। এখন হেজাবুল্লাহ বা হুতি বা হামাসের সঙ্গে কি হবে সেটা আবার একটা শান্তির নেগোসিয়েশনে বসে দে ক্যান রিজলভ ইট। কিন্তু এখানে হুতির ব্যাপারটা আমি বলি, দেখো, ইয়েমেন হচ্ছে যেটা সুয়েজ ক্যানাল থেকে যেটা আসছে মেডিটেরিয়ানের মধ্যে, সেই সুয়েজ ক্যানাল থেকে যেটা ইন্ডিয়ান ওশনের মধ্যে আসছে, ওই যে মাউথটা যেরকম স্টেট অফ হরমুজ, সেটাকে কন্ট্রোল করে হুতি, সেটাকে কিন্তু ইরান কন্ট্রোল করে না, ইরানের থ্রু দিয়ে হুতি সেটা কন্ট্রোল করে। হ্যাঁ, কারণ ইরানের বিরুদ্ধে তো অভিযোগটা তুলেছিল ইসরায়েল, তো ইরানের বিরুদ্ধে সেই অভিযোগটাই তুলেছিল যে হুথিদের মদদ দেয় ইরান। বিশেষ করে এই যে খামেনি, তার বিরুদ্ধেই অভিযোগটা এনেছিল আমেরিকাও। না না, ওটা তো ঠিক, ওটা ওই ব্যাপারটাগুলো তো ওটা তো ডিসএগ্রি করা যায় না। ইরান কিন্তু এই তিনটে ফোর্সকে সাপোর্ট করে ইন টার্মস অফ তাদের আর্মস, ওয়েপন, ট্রেনিং ইত্যাদি দিয়ে, ওর মধ্যে কোনো ডাউট নেই। সেটা বন্ধ করা উচিত, তার কারণ এটা এই তিনটে অর্গানাইজেশনকে বাই অ্যান্ড লার্জ বিশ্বব্যাপী মনে করে তারা টেররিস্ট অর্গানাইজেশন। তারা যদিও হেজাবুল্লাহ বা হামাস, তারা একটা পলিটিক্যাল সাইড নিয়ে তারা বলতে চায় যে আমরা লেবাননের মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করব, সিরিয়ার মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করব, প্যালেস্টাইনের মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করব, লিবিয়াতে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করব, কিন্তু বেসিক্যালি এদের সৃষ্টি করেছিল ইরান থ্রু ফর ক্রিয়েটিং প্রবলেম এগেনস্ট ইসরায়েল। এটা বিশ্বব্যাপী সবাই জানে, এর মধ্যে কোনো ডাউট নেই।
এটা কিভাবে রিজলভ হবে? রিজলভ করা যাবে, কেন করা যাবে না? এই ঠিকই তো চলছিল। সমস্ত অ্যাকশন তো বন্ধ হয়ে গেছিল যখন 2024 সালে বা 22 সালে যেটা হামাস করলো। ইসরায়েলিরা যখন সেখানে তাদের সেলিব্রেট করছিল, তার মধ্যে প্যারাগ্লাইডার টাইডার দিয়ে এসে রেড করে 1500 মেরে হোস্টেজ নিয়ে রেপ টেপ করে নিয়ে চলে গেল। তারপরেই তো ব্যাপারটা শুরু হলো। হুম। তার আগে তো সবকিছু ঠিকঠাক চলছিল। তা এখন এই যে ব্যাপারগুলো, এটা এত কমপ্লেক্স ইস্যু হয়ে গেছে মিডল ইস্টটা। এই কমপ্লেক্স ইস্যুটা কিভাবে রিজলভ হয়, এটা একদিনে রিজলভ হবে না। না, আর আমেরিকার ইনফ্লুয়েন্স, তার মধ্যে আবার চাইনিজ ইনফ্লুয়েন্স, তার মধ্যে আবার রাশিয়ার ইনফ্লুয়েন্স, তার মধ্যে ভারতের ইনফ্লুয়েন্স, মানে এত একটা কমপ্লেক্স পলিটিক্যাল, মিলিটারি, ইকোনমিক, রিলিজিয়াস একটা সিস্টেমের মধ্যে পুরো ব্যাপারটা পড়ে গেছে। যেটা একটা এরকম সিস্টেম, সেখান থেকে কিভাবে যে বেরোবে সেটা এখন পর্যন্ত আমি খুব একটা আহ, একটা অপটিমিস্ট দেখতে পাচ্ছি না যে কিভাবে এটা সলভ হবে। কিন্তু ইমিডিয়েট প্রবলেম হচ্ছে যে সিজ ফায়ারটা এক্সটেন্ড হোক, আর নেগোসিয়েশন চলতে থাকুক। সিজ ফায়ার মানে প্রত্যেক দেশই যে যাদের উপরে মারছিল, হুম। সে এয়ারক্রাফট দিয়ে মারুক, মিসাইল হুম। মারুক, ড্রোন মারুক, আহ, তারপর এয়ার নেভি থেকে ফায়ার করুক। আর আরেকটা জিনিস আমি না বলে পারছি না, এটা সবাই জানা উচিত। ইরান কিন্তু নানা ধরনের মিসাইল তৈরি করে বসে আছে। তারা আচ্ছা। যে যে হারমুজ 1, হারমুজ 2 মিসাইল তৈরি করেছে, হুম। এই মিসাইল গুলো সমুদ্রের জলের ওপর থেকে জাস্ট 5 মিটার ওপর দিয়ে ফ্লাই করে একটা জাহাজকে বা অবজেক্টকে হিট করতে পারে। আর দে ক্যানট বি ডিটেক্টেড by any aircraft carrier or any destroyer or any other boat, any other যেটা আমাদের নেভির জাহাজ। হুম। These are the dangerous kind of development. তা সেখানে বেস্ট পলিসি আমি মনে করি, দেখো পৃথিবীর ইকোনমি তো একটা ডেন্ট তো হয়েই গেল। এই ইকোনমি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এই সিজ ফায়ার কন্টিনিউ করুক, আর এই সিজ ফায়ার শুড বিকাম এ পার্মানেন্ট সিজ ফায়ার। আর অ্যাট দি সেম টাইম যে সমস্ত কন্ডিশনস দুটো দেশ দিয়েছে, কিছু কন্ডিশন আমেরিকা মানুক, কিছু আমেরিকার কন্ডিশন ইরান মানুক, আর ইসরায়েল কিছু কন্ডিশন মানুক। এইভাবেই কিন্তু এই পুরো তার মানে ব্যাপারটা আপনি বলছেন স্যার এবার যুদ্ধটা শেষ পর্যায়ে এসে পৌঁছবে, কারণ রাশিয়া ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। আমরা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম স্যার, আমরা যদি সেই জায়গাটাতে আবার ফিরে যাই, যে প্রথমে চায়না, তারা স্পষ্ট জানিয়ে দিল যে বেশি নাক গলাতে আসলে মুশকিল। তারপর রাশিয়া, এই দুই দেশের নাম আগেই পেছন থেকে উঠছিল, এবার একেবারে সরাসরি সম্মুখ সমরে।